নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। দিল্লিতে গ্রেপ্তার 5 বাংলাদেশি। দিল্লি পুলিশের দাবি, মঙ্গলবার সকালে ওই 5 বাংলাদেশি অনুপ্রবেশকারী জোর করে লালকেল্লায় ঢোকার চেষ্টা করেন। তখনই তাঁদের গ্রেপ্তার করা হয়। দিল্লিতে গ্রেপ্তার 5 বাংলাদেশি। দিল্লি পুলিশের দাবি, মঙ্গলবার সকালে ওই 5 বাংলাদেশি অনুপ্রবেশকারী জোর করে লালকেল্লায় ঢোকার চেষ্টা করেন। তখনই তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে বাংলাদেশি নথি মিলেছে বলেও দাবি দিল্লি পুলিশের। 5 জনই রাজধানীতে শ্রমিকের কাজ করতেন। আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য করা নিরাপত্তার মহড়া চলেছে লালকেল্লায়। সে সময় এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এক পুলিশ কর্তা জানিয়েছেন, লালকেল্লার অ্যাক্সেস কন্ট্রোল পয়েন্টের কাছে মোতায়েন পুলিশের একটি দল গ্রেপ্তার করেছে 5 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। অভিযুক্তদের বয়স 20 থেকে 25 বছরের মধ্যে। তাঁদের কাছে লালকেল্লায় ঢোকার বৈধ কাগজ ছিল না, অন্য কোনো নথিও দেখাতে পারেনি তারা। ভারতে অবৈধভাবে থাকছিলেন 5 ব্যক্তি। পুলিশ কর্তার দাবি, তারা সকলে অনুপ্রবেশকারী, জোর করে লালকেল্লা প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি ও 5 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে জিজ্ঞাসাবাদ করেছে। তাদের বাংলাদেশ ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। শান্তন টিভি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে দীর্ঘ 7 থেকে 8 ঘন্টা আটকে থেকে প্রশাসনের চোখের সামনে জীবন যুদ্ধে হেরে গেলেন লরি চালক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমা ঘাট এলাকায়। দুর্যোগ মোকাবেলা টিম এবং মহকুমা প্রশাসনের ব্যর্থতায় চরম ক্ষোভের সঞ্চার স্থানীয়দের মধ্যে। সরকারি কোষাগারে লক্ষ লক্ষ টাকা খরচ করলেও আদতে দুর্যোগ মোকাবেলা দপ্তর প্রয়োজনের সময় কতটা ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দারে পরিণত হয় তার দৃষ্টান্ত স্থাপিত হয়েছে তেলিয়ামুড়া থানার অন্তর্গত চাকমাঘাট এলাকায়। এর সাথে সাথে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়ে মহকুমা প্রশাসন। বলতে দ্বিধা নেই, শুধুমাত্র মহকুমা প্রশাসনের প্রয়োজনীয় ভূমিকার অভাবে এবং দুর্যোগ মোকাবেলা দপ্তরের প্রয়োজনীয় উদ্যোগের অভাবে একটা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি চালককে বাঁচাতে পারেনি। শত শত মানুষের সামনে সে গাড়ি চালক মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাত আনুমানিক 2:30 নাগাদ চাকমাঘাট এলাকাতে জাতীয় সড়কের উপর ধর্মনগর থেকে আগরতলাগামী সিমেন্ট বোঝাই লরি দুর্ঘটনাগ্রস্ত হয়। এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট গাড়ির চালক দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর গাড়ি থেকে বের হতে পারছিলেন না। এই দুর্ঘটনার ফলে গাড়ির সামনে অংশ চেপে গিয়ে চালকের শরীরের সাথে যুক্ত হয়ে যায়। এ অবস্থাতে কাঞ্চনপুর এলাকায় মাখনলাল দেবনাথের ছেলে মিহিরলাল দেবনাথ বারবার কাতরভাবে বাঁচার চেষ্টা করছিল, যে কোনোভাবে তাঁকে যেন এখান থেকে বার করা হয়। কিন্তু দুঃখের বিষয়, দুর্ঘটনার প্রায় 7 থেকে 8 ঘন্টা পর পর্যন্ত তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন কিংবা সরকারি কোষাগারের টাকায় পুষ্ট দুর্যোগ মোকাবেলা দপ্তর, অগ্নি নির্বাপক দপ্তরকে সাথে নিয়ে মৃত্যু পথযাত্রী মিহিরলাল দেবনাথকে উদ্ধার করতে পারেনি। যদিও 2 থেকে 3 জন দুর্যোগ মোকাবেলা দপ্তরের কর্মী কোনোভাবে উপস্থিত হয়েছিল কিছু একটা আয়রন কাটার যন্ত্র নিয়ে, যেটা কাজ করছিল না বলে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ। এর পাশাপাশি জনৈক ডিসিএম সাহেব দুর্ঘটনার প্রায় 7 থেকে 8 ঘন্টা পর ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন। এলাকার মানুষ সম্মিলিতভাবে ক্ষোভ প্রকাশ করেছেন এইভাবে প্রশাসনিক গাফিলতির কারণে দুর্ঘটনাগ্রস্ত এক গাড়ি চালকের করুণ পরিণতির জন্য। সর্বশেষ খবর অনুযায়ী দুর্ঘটনা ঘটেছে রাত্রে 2:30 নাগাদ। প্রশাসনিক দল 9:40 নাগাদ পৌঁছায়। অবশেষে মিহিরলাল দেবনাথের নিথর দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে দায়িত্ব খালাস করে। 5 ঘন্টা উপরে এখন পর্যন্ত বাই করতে পারছি না রে ড্রাইভারটা বাই করতে পারছি না। ড্রাইভার এখন কিরকম অবস্থা আছে ড্রাইভারটা? ড্রাইভার হ্যাঁ গেছে, মারা গেছে। কি মনে করেন আপনি, এটা কার মানে এই যে ঘটনা রয়েছে? এটা কি, এটা আমার ফায়ার সার্ভিসের লোক আছে বা প্রশাসনের লোক আছে, তারা যদি চেষ্টা করতো বা তারা যদি কাটার পাটা থাকতো তাহলে কাটাটা তো লয়ে আইছে। এটা তো লয়ে আইছে লাস্টে, সকালবেলা নিয়ে আইছে। স্টার্ট হয়েছে নাকি? চলছে নি কাটাটা চলছে নি? চলছে, এটা তো আপনার সামনে দেখলেন। এটা স্টার্ট করে স্টার্ট হয় না। আমি আর বললাম এটা কোনতে টুকাইলে এলাম, হ্যাঁ কয় তুমি কি আমার তো বেরিয়ে যাও নি। আরে জিনিস আনছো, জিনিসই চলে না। কেন আনছি এটা? যারা আনছে তারা এই ফায়ার সার্ভিসের লোক বা যারা নিয়ে এসে তারা নেই। মানে কি মনে করেন কার ব্যর্থতা মনে করেন? এটা কিছু প্রশাসনেরও আছে কিছু ব্যর্থতা।
ঠিক মতো যদি তাহলে কি বাঁচানো যেতে পারে? আপনার 5 ঘন্টার মতো জীবিত ছিল, এই কিছুক্ষণ আগে মারা গেছে। যদি আগে আগে চেষ্টা করতে হতো তাহলে কিন্তু লোকটা বাঁচানো যেত। নাম কি জানেননি? না না, এটা বলতে পারি না। বাড়ি কই? বাড়ি ভাড়া শুনছি ধর্মনগর। কিসের গাড়ি আসলো এটা? সিমেন্টের গাড়ি। এখানে প্রশাসন খুব ব্যর্থ। যেমন আমাদের যে ম্যানেজমেন্ট যা আছে তারা যে কোনো জিনিসগুলি আনছে একটাও স্টার্ট হয় না, কোনো কামই করে না। রাত 2টার সময় তারা 2জন আসলো, সকালবেলা হয়েছে পরে দেখে অনেকেই আইছে, কিন্তু কামের নাই কেউ। আমি মনে করি কে বাড়াই দিছে? হ্যাঁ, এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে এলাকার সাহায্যটা কে বাড়াইছে? এলাকার লোক আছে, সঙ্গে এখানে যে টিএসআর আছে, আমাদের 12 ব্রিটানি সেই জওয়ানরা অনেক সাহায্য করছে আমাদের। চাকমাঘাটের অ্যাক্সিডেন্টটা হয়েছে আর কি। কটা সময় হয়েছিল? ধন্য মাত্র 3:30 মনে লাগা দিচ্ছে। আমরা তো অ্যাক্সিডেন্ট আমি দেখছি না, কল পাই আমরা আইলাম, আয়া দেখি গাড়িটা ওই রং সাইডে আয়া ওই গাছের সঙ্গে আয়া বাড়ি খাইছে আর কি। আয়া ড্রাইভার একদম কলাপস হয়ে একদম চাপে গেছে গাছের মধ্যে। এটা এখন আমরা রেস্কিউ করার লিগে আমরা কাজ চালু আছি। এলাকাবাসীদের একটা অভিযোগ, মানে রাত্র 8টার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন পর্যন্ত বাইকে তো হচ্ছে না। আপনারা এবং টিএসআর এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট কটার সময় আছে এবং তারা কীভাবে আছে? আমরা তো এমনই 3টা নাগাদ আমরা এমনই এক্সাক্ট টাইমটা মানে আমরা এরপর খবর পাই, এরপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট আইছে, আয়া আবার টিএসআর আইছে, আয়া আমরা সবাই ডিজাস্টার ম্যানেজমেন্টের যে সরঞ্জাম রয়েছে নিয়ে তারা কতজন লোক হয়েছে? সরঞ্জাম বলতে প্রথম তো তারা আবার যাওয়া হয়েছে গিয়া ওই আয়রন কার্ড টানা হয়েছে আর কি। কিছু কাটতে গেলে তো আমরা আয়রন কার্ড ছাড়া তো এটা সম্ভব না। আর বাকি যে ছোটোখাটো ইনস্ট্রুমেন্ট আছে এটাতে আমরা কাজ করতেছি আর কি। এই দুর্ঘটনা একদিকে যেমন ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে, ঠিক অন্যদিকে আরো একবার প্রমাণ করল যতই কাগজে কলমে দুর্ঘটনা মোকাবেলায় দুর্যোগ মোকাবেলা বিভাগকে প্রশিক্ষণ দেওয়া হোক না কেন, সময় আসলে সবাই রীতিমতো ব্যর্থ হিসেবে পরিচয় বহন করে। তবে ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেদের সীমিত ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে টিএসআর 12 ব্যাটালিয়নের বিভিন্ন স্তরের কর্মীরা প্রশংসনীয় ভূমিকা পালন করেছে বলে খবর। শান্তন টিভি। ঝুলন যাত্রা উৎসব ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী রাধার উদ্দেশ্যে পালিত হয়। এটি মূলত শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঝুলন যাত্রা। রাজধানীর লক্ষ্মীনারায়ণ মন্দিরে ঝুলন যাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। এদিন সকাল থেকে ভক্তদের সমাগম দেখা যায় লক্ষ্মীনারায়ণ মন্দিরে। এই উৎসবে লক্ষ্মীনারায়ণ মন্দিরের মধ্যে রাধা কৃষ্ণের যুগল প্রতিমাকে দোলনায় ঝুলিয়ে পূজা করা হয়। ঝুলন যাত্রা উৎসবটি বৈষ্ণব সম্প্রদায়ের কাছে খুব গুরুত্বপূর্ণ। এটি বৃন্দাবনের রাধা কৃষ্ণের প্রেমলীলার স্মরণে পালিত হয়। কথিত আছে এ সময় রাধা ও কৃষ্ণ দোলনায় দোল খেয়ে সময় কাটাতেন। তাই এই উৎসবের মূল আকর্ষণ হলো দোলনায় রাধা কৃষ্ণকে বসিয়ে দোল দেওয়া। এই অপূর্ব সুন্দর দৃশ্য নজর কাড়ে ভক্তদের। এ দৃশ্য দেখে কৃষ্ণ ও রাধার প্রেমে জড়িয়ে পড়েন ভক্তরা। কেউ কেউ চোখ দিয়ে জল ফেলে আবেগে আপ্লুত হয়ে ওঠে। সব মিলিয়ে এই ঝুলন যাত্রা এক অন্যতম আনন্দের উৎসব ভক্তদের কাছে। আজ থেকে বহু বছর ধরে চলে আসছে ত্রিপুরা মহারাজের এবং 100 বছরের বেশি চলছে এই পূজা, ঝুলন পূজা এবং এখানে বৃন্দাবন চন্দ্র আর আমাদের লক্ষ্মী এবং লক্ষ্মীনারায়ণ উঠেন ঝুলন, এবং কালকে আমাদের অধিবাস রয়েছে। আজকে আমাদের ইন্দ্রাদিদেব অভিহিত যেদিন ঝুলনযাত্রা হয় সেদিন আমাদের অধিবাস হয় এবং গন্ধর্বাদি ঝুলনযাত্রা যেদিন সেদিন থেকে আমাদের ঝুলনযাত্রা আরম্ভ হয়। আজকে থেকে 5 দিন আমাদের ঝুলনযাত্রা হবে। প্রতিদিন রাত সন্ধ্যার পর আরতির পর রাধাকৃষ্ণ উঠবেন, লক্ষ্মীনারায়ণ উঠবে, ওঠার পর আবার রাত্রে নামবে এবং এইভাবে 5 দিন চলবে এবং সকালে ঝুলনের পূজা হবে এবং রাখি পূর্ণিমার দিন আমাদের ঝুলনযাত্রা সমাপ্ত হবে। আমার নাম সমীর ভট্টাচার্য, রাজমন্দির রাজনীতি রাজ্যবাসী ত্রিপুরার মহারাজের মঙ্গলার্থে এবং রাজ্যবাসীর মঙ্গলার্থে এই ঝুলন উৎসব হচ্ছে এবং আজ থেকে নয় বহু বছর ধরে চলে আসছে। রাজেন্দ্র আমলেও যেভাবে চলত সেভাবে এখনও সরকার বাহাদুর সেইভাবেই চালাচ্ছে। স্মার্ট হয়নি ত্রিপুরা রাজ্য এবং আগরতলা শহর, স্মার্ট হয়েছে শাসক দলের বিধায়ক, কর্পোরেটর এবং মণ্ডল নেতারা। আর নাগরিক পরিষেবা লাটে উঠেছে
আগরতলা শহরে। রাজধানীর রাধানগর বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে গণ অবস্থান থেকে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, আগরতলা শহর থেকে শুধু নর্দমার জল ছাড়লে চলবে না। ত্রিপুরা থেকে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রামথা নামক জঞ্জালকে পরিষ্কার করতে হবে। বিদ্যুৎ, সিএনজি, পিএনজি, পানীয় জল, গোমতী দুধের বর্ধিত মূল্য প্রত্যাহার, স্মার্ট মিটার প্রত্যাহার এবং স্থানীয় সমস্যা দূরীকরণের দাবিতে সিপিআইএম অভয়নগর অঞ্চল কমিটির গণ অবস্থান। রাজধানীর রাধানগর বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে গণ অবস্থান সংগঠিত করে সিপিআইএম অভয়নগর অঞ্চল কমিটি। গণ অবস্থানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত সহ অন্যান্যরা। গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, আগরতলা পৌর নিগমের এলাকা বৃদ্ধি করা হয়েছে, নতুন নতুন গ্রামকে পৌর নিগমের অন্তর্ভুক্ত করা হয়েছে। বামফ্রন্ট সরকারের সময় বিভিন্ন সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে পৌর নিগম এলাকার পরিষেবা স্বাভাবিক রাখা হয়েছিল। বামফ্রন্ট সরকারের সময় উড়াল পুল নির্মাণ করা হয়েছে। আগরতলা শহরের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। নিগম এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছিল। কেন্দ্রীয় নগর উন্নয়ন দপ্তর স্মার্ট সিটি করার পরিকল্পনা গ্রহণ করলে বামফ্রন্ট সরকার স্বাগত জানায়। তারপর আগরতলা শহরকে স্মার্ট সিটিতে পরিণত করার কাজ শুরু হয়। এর মধ্যে রাজ্য সরকারের পরিবর্তন হয়। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সরকার ক্ষমতায় এসেছে। নির্বাচন আসলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে এসে অনেক প্রতিশ্রুতি দিয়ে যান। এমনকি বামফ্রন্ট সরকার বহু প্রকল্প তৈরি করে দিয়ে গেছে। এই প্রকল্পগুলো 7.5 বছরেও চালু করতে পারেনি বর্তমান সরকার। সরকারকে কাঠগড়ায় তুলে আরো বলেন, আগরতলা স্মার্ট হয়নি, ত্রিপুরা স্মার্ট হয়নি, স্মার্ট হয়নি রাস্তাঘাট, পানীয় জল এবং বিদ্যুৎ ব্যবস্থা, এমনকি সাংস্কৃতিক ব্যবস্থার উন্নতি হয়নি, নতুন করে কোনো হল নির্মিত হয়নি। কিন্তু স্মার্ট হয়েছে শাসক দলের কিছু লোক। গোমরা চোমরা যারা নির্বাচনে জবরদখল করে ছাপ্পা ভোট দিয়ে কর্পোরেটর, মণ্ডল নেতা এবং বিধায়ক হয়েছেন, তারা স্মার্ট হয়েছে। আগরতলা শহরের নাগরিক পরিষেবা লাটে উঠেছে। তিনি আরো বলেন, শুধুমাত্র আগরতলা শহরের পচা গলা নর্দমা পরিষ্কার করলে চলবে না। ত্রিপুরা থেকে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রামথা নামক জঞ্জালকে পরিষ্কার করতে হবে এবং তাদের ত্রিপুরা রাজ্যের রাজনীতি ও সংস্কৃতি থেকেও মুছে দিতে হবে। এর জন্য আজকের মতো কর্মসূচি আগামী দিনেও গড়ে তুলতে হবে। এই ত্রিপুরা রাজ্য থেকে বিজেপি, তিপ্রামথা, আইপিএফটি নামক এই জঞ্জালকে দ্রুত, শুধু আগরতলা নর্দমা পরিষ্কার করলে হবে না, ড্রেনের সমস্ত এই পচা প্রতিগন্ধময় এই সমস্ত জলকে সরালে হবে না। এই ত্রিপুরা রাজ্যের রাজনীতি সংস্কৃতি থেকেও বিজেপি, তিপ্রামথা, আইপিএফটি নামক জঞ্জালকে সরানোর জন্য এরকম কর্মসূচি নিয়ে আগামী দিন আরো বেশি বেশি করে এগিয়ে আসবেন এবং নিশ্চয়ই আমাদের এই প্রয়াসে আরো বেশি নাগরিক এতে সামিল হবেন, যারা নানা কারণে গত 7.5 বছরে চুপ করে বসে আছে, ঘরে বসে আছে, ভয়ে ডরে, তারাও আগামী দিন আসবেন এবং তাদেরকে আসার জন্য আহ্বান জানিয়ে আমাদের এই কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে হবে। এদিনে আয়োজিত কর্মসূচিতে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। শান্তন টিভি। মঙ্গলবার সাম্যবাদী আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক মুজাফফর আহমেদের 137তম জন্মজয়ন্তী পালন করা হয়। দশরথদেব স্মৃতি ভবনে হয় এই জন্মজয়ন্তী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা মুজাফফর আহমেদের জীবনের তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরের দিল্লি সফর নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, দিল্লি গিয়ে মাটি কামড়ে পড়ে এক কাপে চা খেয়ে শক্তির জানান দেওয়া যায় না। যে কোনো রাজনৈতিক দলের শক্তি বিচার হয় ময়দানে এবং জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা থাকতে হয়। প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিজেপির সঙ্গে একসাথে বিছানায় ঘুমাচ্ছে, একই থালায় ভাত না খেলে পেট ভরে না, একই ঘরে সংসার করবে, তারপরেও কেন আস্থা হারাচ্ছেন বিজেপির উপর থেকে? তিনি বলেছেন, ভিলেজ কমিটি নির্বাচন যদি সঠিক সময় না হয় তিনি সুপ্রিম কোর্টে যাবেন। একথা বলে কাকে বোকা বানাচ্ছেন প্রদ্যুৎ বাবু? দিল্লিতে গিয়ে দোস্তি আর ত্রিপুরাতে তার দলের সমর্থকদের নিয়ে কুস্তি করছেন। তিনি আরো বলেন,
ভারতীয় জনতা পার্টি একটা সাম্প্রদায়িক দল। বিভাজনের রাজনীতি ছাড়া আর কোনো রাজনীতি নেই তাদের কাছে। এই বিজেপি শুধু রাজ্যের জনজাতিদের ভাষাগত অধিকার অস্বীকার করছে না, তারা দেশের বাংলা ভাষাকে অস্বীকার করার চেষ্টা করছে। আর বলেন, একটা সময় রাজ্যের মানুষ ভুল বুঝেছিল সিপিআইএমকে, তারা এখন আবার সিপিএমে ফিরে এসে শক্তি বৃদ্ধি করেছেন। তাই আগামী দিন লাল ঝান্ডায় ত্রিপুরা রাজ্যে রাজত্ব করবে, এর বিকল্প নেই। কতটুকু শক্তিশালী আছে এটা দিল্লি থেকে কার সাথে দেখা করলো, 14 দিন সেখানে মাটি কামড়ে বসে থেকে সেখানে কে গিয়ে এক কাপ চা খাওয়ার সুযোগ পেল, এগুলো দিয়ে কোনো রাজনৈতিক দলের শক্তির বিচার হয়। শক্তির বিচার হয় ময়দানে, জনগণের মধ্যে, তার গ্রহণযোগ্যতার মধ্যে। আজকে যে সিপিএমের শক্তি, সেটা আমি পরোক্ষভাবে বলবো, এই যে গতকালও আগরতলায় ফিরে এসে প্রদ্যুৎ মাণিক্য বাহাদুর একটা বয়ান দিয়েছে, সেটা কি, ভিলেজ কমিটি নির্বাচন যদি সহসায় না করে তাহলে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। তুমি তার সাথে ঘর করছো, এক থালে খাচ্ছ, এক বিছানায় ঘুমাচ্ছ, আর এখানে সে বিছনা ত্যাগ করতে পারছো না, সে থালা থেকে খাওয়ার তুমি বাগনা বসালে তোমার পেট ভরছে না, আর দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে করবে। এটা কাকে তারা এই ধোঁকা দিচ্ছে, কাকে তারা বোকা বাড়াচ্ছে? বেপরোয়া বাইকের ধাক্কায় আহত অপর এক বাইক চালক। ঘটনা বিশালগড় থানাধীন রাস্তার মাথা বন্ধন ব্যাংকের সামনে। আহত বাইক চালকের নাম দিলীপ চৌধুরী, তার বাড়ি বিশালগড় মোড়াবাড়ি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বেপরোয়া একটি বাইক এসে অপর বাইক চালককে সজোরে ধাক্কা দেয়। এতে এক বাইক চালক গুরুতর আহত হয়। স্থানীয়রা খবর দেয় দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আহত বাইক চালক দিলীপ চৌধুরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শব্দ থেকে গানগুলো শব্দ অনেক পর আয়া দিয়ে দুজনে পরে রয়েছে, আর যে কানে পরে রয়েছে তারা দেখছি আমরা দূরের থেকে, আমি কি একটা দিন পরে রয়েছে, দেওয়া মারা নিয়ে গেছে, দূরে এসে দেয় তাকে আমার মানে বাড়ি করে রয়েছে বাইকের তলের থেকে। এখানে মাথা অবস্থা খারাপ, কন্ডিশন সবচেয়ে খারাপ হয়ে গেছে। কোন জায়গাতে হচ্ছে ঘটনাটা? এই রাস্তা মাথা বন্ধন ব্যাংকের সামনে। কয়জন আহত হয়েছে এমনি? একজনই আহত, বাকি সত্যি বাইক গেছে বাইক চালে। এখানে কি দুইটা বাইক ছিল নাকি? দুইটা বাইক ছিল, সেই বাইকটার মধ্যে আসলে 3 জন লোক। খোয়াই মহকুমার এলাকায় সরকারি সহায়তা মূল্যে ধান ক্রয় সূচনা হয়েছে। খোয়াই মহকুমা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের ও খাদ্য জনসংবহন ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে সরকারি সাহায্য মূল্যে ধান ক্রয় শুরু হয়েছে। মঙ্গলবার থেকে খোয়াই মহকুমা এলাকায় ধান ক্রয় করা শুরু হয়। খোয়াই অফিসটেলা ফুড গোডাউনে কৃষকদের উৎপাদিত ধান ক্রয় করা হবে। ধান ক্রয় অনুষ্ঠানের সূচনা করেন খোয়াই জেলা পরিদর্শকের জেলা সভাধিপতি অপর্ণা সিংহ রায়, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী, খোয়াই মহকুমা শাসক শীর্ষেন্দু দেববর্মা। এ বছর 1000 মেট্রিক টন ধান ক্রয় লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ধান ক্রয় চলবে 9 দিন ব্যাপী। খোয়াই মহকুমা ভিত্তিক কৃষি দপ্তর এবং খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে পেডি প্রকিউরমেন্ট চলছে। এই পেডি প্রকিউরমেন্ট আজকে এবং 13 তারিখ অবধি চলবে, মোট 9 দিন চলবে। তো এবার খোয়াই মহকুমার মোট টার্গেট হচ্ছে 1000 মেট্রিক টন পেডি প্রকিউর করার, এবং অ্যাকর্ডিংলি আমরা প্ল্যান করেছি পার ডে আমাদের 120 থেকে 130 মেট্রিক টন যাতে ক্রয় করা হয়। এই অনুসারে বিভিন্ন পঞ্চায়েত ওয়াইজ আমরা প্ল্যান করেছি, যাতে করে কৃষকরা এসে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয়। কমলপুর বয়েজ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব এই অনুষ্ঠানের সূচনা করেন। সাথে ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার, কমলপুর প্রেস ক্লাবের সভাপতি তথা বিদ্যালয়ের এসএমসির ভাইস চেয়ারম্যান সুপ্রিয় দত্ত। বিভিন্ন ছাত্রছাত্রীদের হাতে বার্ষিক পুরস্কার তুলে দেন অতিথিরা। যারা ভালো রেজাল্ট করেছে, ভালো খেলোয়াড়বৃন্দ বা সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা অংশ নিয়েছে, ভালো ফলাফল করেছে, তাদেরকে পুরস্কৃত করা, যাতে ছেলে মেয়েদের মধ্যে উৎসাহ বৃদ্ধি পাবে। প্রতিটা স্কুলে হচ্ছে, গত কয়েকদিন আগে কেসি গার্লস স্কুলে হয়েছে। তো
আমি আশা করি এই ধরনের অনুষ্ঠান ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করবে। জলাইবাড়িতে মঙ্গলবার থেকে ভারতীয় খাদ্য নিগম এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকারের যৌথ উদ্যোগে সহায়ক মূল্যে বড় মরশুমের কৃষকের উৎপাদিত ধান ক্রয় করা শুরু হয়। এ ধানের হাট বসে জলাইবাড়ি মোটর স্ট্যান্ডে। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন শান্তিরবাজার মহকুমা শাসক মনোজ কুমার সাহা। জলাইবাড়ি ব্লক চেয়ারম্যান তাপস দত্ত তারা বক্তব্যের মধ্য দিয়ে বর্তমান সরকারের প্রশংসা করে বলেন, এই ধরনের উদ্যোগের কারণে উপকৃত হয় কৃষকরা। আজকে আমাদের শান্তিরবাজার মহকুমা ভিত্তিক পেডি প্রকিউরমেন্টের শুভ সূচনা হয় জলাইবাড়িতে। এখানে আমাদের প্রথমে টার্গেট ছিল 750 এমপি, কিন্তু এখন আমাদের এসএ সাহেব জানিয়েছেন যে ওটা থেকে অনেক বেশি প্রকিউরমেন্ট হবে। আশা করছি আমাদের মোর দেন 1000 এমপি প্রকিউরমেন্ট হবে। যারা কৃষক রয়েছেন সবাইকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। আপনারা এসছেন, আপনারা এসে এখানে আপনাদের ফসল আপনারা সরকার যে ন্যায্য মূল্য ধার্য করে দিয়েছে ওর মাধ্যমেই এই পেডি প্রকিউরমেন্ট হবে। নেশামুক্ত ত্রিপুরা করার লক্ষ্যে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে মঙ্গলবার এক সচেতনতামূলক মিছিল সংগঠিত হয়। ছাত্রছাত্রীরা জানায়, খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 7 দিনব্যাপী NSS শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে আজ সমাপ্তি দিনে সচেতনতামূলক কর্মসূচি হিসেবে খোয়াই শহরে এক র্যালি করা হয়। বিদ্যালয় থেকে বের হয়ে শহর পরিক্রমা করে সচেতনমূলক মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা। সমাজে সকল মানুষকে জানাতে চাই যে ড্রাগস কতটুকু ক্ষতিকর, এটার মাধ্যমে তাদের পুরো জীবন ধ্বংস হতে পারে। তাই আমরা অ্যান্টি ড্রাগস অ্যাওয়ারনেসের জন্য আজকের এই র্যালি। আমরা সবাইকে সচেতন করতে চাই যে ড্রাগস খুবই ক্ষতিকর তাদের জীবনের জন্য। এটাই আজকের মতো। র্যালিটা কোন দিকে পরিক্রমা করবে? র্যালিটা আমাদের স্কুল থেকে বের হয়ে কোহিনুর কমপ্লেক্সের সামনে দিয়ে গিয়ে নিপেন চক্রবর্তীর সামনে দিয়ে এসে আবার আমাদের স্কুলে শেষ হবে। উত্তর ত্রিপুরা জেলার কালাছড়া ব্লক ভিত্তিক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রাগনা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। মঙ্গলবার দুপুরে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু শর্মা। এছাড়াও ছিলেন কালাছড়া ব্লক আধিকারিক অমিত চন্দ্র সহ অন্যান্য আধিকারিকরা। এদিন রক্তদান চলাকালীন সময়ে এক সাক্ষাৎকারে ব্লক আধিকারিক জানায়, ব্লক এলাকায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় শতাধিক রক্তদাতা এই শিবিরে রক্তদান করবেন। তাছাড়া এই রক্তদানের ফলে যেমন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচবে, তেমনই রাজ্যে রক্তের সংকটও মিটবে। তাছাড়া এই রক্তদান শিবির যুব সমাজকে এগিয়ে আসতে প্রেরণা যোগাবে। মূলত আজ থেকে এক সপ্তাহ আগে আমাদের মাননীয় অধ্যক্ষ স্যার ডিস্ট্রিক্ট লেভেলে একটা সব দপ্তরকে নিয়ে উনি একটা মিটিং করেন এবং আমাদের ধর্মনগর ব্লাড ব্যাংক তথা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংকের রক্ত স্বল্পতার দিকে লক্ষ্য রেখে উনি আমাদের সকল দপ্তরের আধিকারিকদের নিয়ে উনি একটা গুরুত্বপূর্ণ মিটিং মিলিত হন ডিএম অফিসে। ওই মিটিং থেকে উনি আমাদের সব দপ্তরের কাছে আহ্বান রাখেন যে আমরা যেন নিজ নিজ দপ্তরের উদ্যোগে আমরা যেন ব্লাড ডোনেশন ক্যাম্প করি এবং ওনার স্পিকার স্যারের আদেশ অনুসারেই আমরা আজকে কালাছড়া আরডি ব্লক ভিত্তিক আমাদের রক্তদান শিবিরটা আজ আমরা করলাম রাগনা হাই স্কুলে। রাজধানীর মেলার মাঠ স্থিত ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের কার্যালয়ে মহিলা সুবিধাভোগীদের সেলাই প্রশিক্ষণের আয়োজন করা হয়। মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সেলাই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। এক সাক্ষাৎকারে তিনি জানান, মহিলা কমিশনের উদ্যোগে 120 জন মহিলা সুবিধাভোগীদের সেলাই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হল মহিলারা যেন স্বাবলম্বী হতে পারে। সেলাই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সেলাই মেশিন প্রদান করা হবে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে 18 আগস্ট প্রশিক্ষণার্থীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হবে। মহিলা কমিশনের উদ্যোগে 120 জন বেনিফিশিয়ারি মহিলাদেরকে, যে সমস্ত মহিলা সেলাই সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই তাদেরকে আমরা স্ক্রুটিনি করে বের করেছি বিভিন্ন বিধানসভা থেকে এবং তাদেরকে আমরা প্রশিক্ষণ শুরু করবো আজকে থেকে। তো আমাদের মাননীয় ডাইরেক্টর স্যার আসবেন, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে তিনি ডাইরেক্টর আছেন, উনি আসবেন। একটা বেলা একটা আমাদের উদ্বোধনী হবে। তো আমাদের যে উদ্দেশ্য যে সমাজের সমস্ত স্তরের মহিলারা যেন কর্ম উদ্যোগী হয়
তারা যেন নিজে কিছু রোজগার করতে পারেন এবং পরিবারের পাশে দাঁড়াতে পারেন। কারণ যেহেতু আমরা মহিলা কমিশনে কাজ করছি, এতেও আমাদের দিনান্তে একটা অভিজ্ঞতা হচ্ছে যে প্রত্যেক নারীকে শিক্ষিত হওয়া প্রয়োজন এবং আত্মনির্ভরতা হওয়া প্রয়োজন। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী যে কোনো আপডেট পেতে চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।